আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার পর্ব নাম্বার 12 শুরুতেই তোমাদেরকে জানাই অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা নিয়ে। আজকের ক্লাসে আমি বিশেষ জাবেদার সর্বশেষ দুটি জাবেদা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। এর জন্য তোমাদের জানতে হবে কোন লেনদেনগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে। সবার প্রথমে মাথায় রাখবা, যেই লেনদেনের কারণে তোমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে অথবা ব্যাংকে টাকা আসবে সেই লেনদেনে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে হবে। বুঝতে পেরেছো? এরপর তোমরা মনে রাখবা, যেই লেনদেনের কারণে তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে এবং ব্যাংক থেকে টাকা চলে যাবে সেই লেনদেনের কারণে তোমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করবা। এখানে ব্যাংকের কথা কেন বলছি? এই নগদ প্রাপ্তি জাবেদায় ব্যাংকের লেনদেনটা নগদ ধরে করা হয়, ঠিক আছে? এজন্য নগদে টাকা আসলে, ব্যাংকে টাকা আসলে তোমরা নগদ প্রাপ্তি জাবেদা লিখবা। নগদ থেকে টাকা চলে গেলে, ব্যাংক থেকে টাকা চলে গেলে তোমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করবো। আর নগদ ব্যাংকের টাকাটা তোমরা নগদান হিসাবে লিখবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার দুইটা ছক লিখেছি। সেই ছকে কি কি লিখতে হবে? নগদ প্রাপ্তি জাবেদায় সবার প্রথমে তারিখ, তারপর লিখতে হয় ক্রেডিট হিসাব খাত। আমরা জানি নগদে যদি টাকা পাই নগদান হিসাব ডেবিট, আর সেই সাথে যে হিসাবগুলো থাকবে সেটি ক্রেডিট। এই ক্রেডিট হিসাবগুলো এখানে আমাদের লিখতে হবে, তার জন্য এটা ছকের নাম ক্রেডিট হিসাব খাত। তারপর হচ্ছে সূত্র লিখবো, তারপর নগদান হিসাব ডেবিট, তারপর আমরা লিখবো প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। দেখো, আমরা দেনাদারের কাছ থেকে যখন টাকা পাই, ধরো কোনো দেনাদারের কাছ থেকে আমি 9,500 টাকা পাই, সেই দেনাদার আমাকে 9,000 টাকা দিলে মাঝে মধ্যে আমি 500 বা কিছু টাকা ছাড় দিই। সেই ছাড়ের নাম হচ্ছে প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা আমাদের একটা ডেবিট। নগদ টাকা পাইলে আমাদের এই বার্তাটা দিতে হয় মাঝে মধ্যে, তার জন্য প্রদত্ত বার্তা হিসাবে আমরা এখানে কি লিখবো? ডেবিট। এরপরে আমরা কেন নগদ টাকা পাই? আমরা বিক্রয় করলে, পণ্য বিক্রয় করলে নগদ টাকা পাই, তার জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা প্রাপ্য হিসাব থেকে, অর্থাৎ একটু আগে যে বললাম দেনাদারের কাছ থেকে টাকা পাই, সেই দেনাদার থেকে আমরা টাকা নিলে দেনাদার হিসাব কি হয়? হ্রাস হয়, সম্পদ হ্রাস হয়। সম্পদ হ্রাস পেলে প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট। এরপর আমরা অন্য কারণেও নগদ টাকা পাইতে পারি, যেমন প্রাপ্ত কমিশন হতে পারে, অথবা সুদ, ধরো সেবা দেওয়া হলো, সেবা বাবদ আয় হতে পারে, সে আয়ের নগদ টাকা পেতে পারি। এরকম অন্যান্য কারণে যদি আমরা টাকা পাই, তাহলে ওই অন্যান্য হিসেবে টাকাটা আমরা এই ঘরে লিখবো। ওকে, তার জন্য এখানে লেখা হয়েছে অন্যান্য হিসাব ক্রেডিট। এরপরে দেখো, নগদ প্রদান জাবেদায় আমরা সবার প্রথমে কি লিখবো ভাইয়া? তারিখ, তারপর লিখবো চেক নম্বর, তারপর লিখবো কি? ডেবিট হিসাব খাত। কারণ নগদে টাকা প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট হয়, তার সাতের গুলা ডেবিট হবে, এইখানে ওই সাতের গুলাই লিখতে হবে। এরপর লিখবো সূত্র, তারপর আমরা কেন টাকা প্রদান করি? ক্রয় করলে ক্রয় হিসাব, এর জন্য ডেবিট। প্রদেয় হিসাবকে আমরা টাকা প্রদান করি, অর্থাৎ আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে টাকা পরিশোধ করি না, এই কারণে কিন্তু আমরা নগদান টাকা প্রদান করি। তাহলে প্রদেয় হিসাবেও কি হবে? ডেবিট, কারণ প্রদেয় হিসাবকে টাকা প্রদান করলে এই দায়টা হ্রাস পায়। এরপর হচ্ছে অন্য কারণে আমরা টাকা প্রদান করতে পারি, ধরো অফিসের ভাড়া পরিশোধ, কর্মচারীর বেতন পরিশোধ, এইগুলোর কারণে আমরা টাকা পরিশোধ করতে পারি। এই হিসাবগুলো আমরা এই অন্যান্য হিসাবের মধ্যে লিখবো, অর্থাৎ যেই কারণে আমরা টাকা প্রদান করি, যেটা শিরোনাম দেওয়া আছে ওই শিরোনামের মধ্যে লিখবো, আর যেগুলো শিরোনাম দেওয়া থাকবে না সেগুলো অন্যান্য হিসেবে লিখবো। এরপর আমরা টাকা যদি প্রদান করি, অনেক সময় আমরা ভাড়টা পাই, আমরা ছাড় পাই, সেই প্রাপ্ত ভাড়টাটা আমাদের জন্য আয়, তার জন্য প্রাপ্ত ভাড়টা হিসেবে এখানে কি হবে? ক্রেডিট। এরপরে আমরা নগদে টাকা যদি প্রদান করি, তাহলে নগদান হিসাব কি হয়? ক্রেডিট। আমরা এখানে নগদান হিসাব কি করব? ক্রেডিট। এরপরে আমাদের এই ছক বোঝাতো হলো। এরপর আমরা কি করব ভাইয়া? এই দুইটা অঙ্ক, মানে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, আমরা সরাসরি একবারে বাস্তব উদাহরণ দিয়ে করব। দেখো, এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কর মাধ্যমে আজকে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। তোমরা খুব ভালো করে খেয়াল করো। তো কোন বিষয় মাথায় রাখতে হবে অঙ্ক করার আগে? তুমি দেখবা খালি নগদ টাকা আসছে কোন তারিখ, বা ব্যাংকে টাকা আসছে কোন তারিখ, সেই তারিখের লেনদেনটা তোমরা হচ্ছে এইখানে লিখবা। আর নগদ টাকা চলে গেছে কোন তারিখ, আর ব্যাংক থেকে টাকা চলে গেছে কোন তারিখ, সেই তারিখের লেনদেনগুলো এইখানে লিখবা। অঙ্ক করার আগে এই দুইটা বিষয় মাথায় রাখবা। আরেকটা বিষয় মাথায় রাখবা, কোন লেনদেনগুলো তোমার নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না, সেটা হচ্ছে অনগদ লেনদেন যদি থাকে সেগুলো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। কোনো কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ যে এন্ট্রি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় প্রভাব ফেলে সেই লেনদেনগুলো
এই নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। আর একটা হচ্ছে কোনো নগদ উদ্বৃত্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকলে সেটাও নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। কিন্তু নগদ টাকা নিয়ে বা ব্যাংক জমা টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে সেটা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো এখানে লেখা আছে 2023 সালের মে মাসে জনাব সাকিবের ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ। মে মাসের 1 তারিখ কি বলেছে, তিনি নগদ 50,000 টাকা ও 80,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। ব্যবসা আরম্ভ করলে অবশ্যই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, নগদ টাকা আসছে, আবার কি ব্যাংকেও টাকা আসছে, তাই না? তাহলে আমরা এই দুইটা হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট করি। আর এই টাকাটা যেহেতু প্রথম ব্যবসা আরম্ভ করে সেটা মূলধন হিসাব আনছে, তাহলে মূলধন হিসাব কি হবে, ক্রেডিট। তো আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা করতে হবে এই 1 তারিখে লেনদেন দ্বারা টাকা আসছে কিনা। দেখো আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করি, নগদ আর ব্যাংক টাকা নিয়ে যদি ব্যবসা আরম্ভ করে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসছে, তাহলে এটা কোথায় যাবে, টাকা আসলে নগদ প্রাপ্তি যাবে। তাহলে আমরা সুন্দর মতো এটা তারিখ লিখবো 2023, তারপর লিখবো মে মাসের 1। তাহলে এখানে টাকা আছে, তার জন্য নগদ প্রাপ্তি যাবে। তাই এখানে কোন হিসাবটা যেন ক্রেডিট করেছিলাম, মূলধন হিসাব ক্রেডিট করেছিলাম, তার জন্য আমরা এখানে কি লিখবো ভাইয়া, মূলধন হিসাব। ওকে, এরপরে আমরা দেখছি এখানে নগদের টাকা আছে, ব্যাংকের টাকা আছে। আমরা জানি ব্যাংকে টাকা আসলে সেটা নগদে ধরে করতে হয়, তাহলে নগদে 50 আবার ব্যাংকের 80, টোটাল আমার নগদে লিখতে হবে কত, 1,30,000 টাকা। তো কোথায় কত লিখবো, 1,30,000 টাকা নগদের ঘরে লিখলাম, এটা নগদে পেয়েছি। আরেকটা কোন হিসাব কেটেছিল, মূলধন হিসাব। মূলধন নামে কোনো শিরোনাম নেই, তার জন্য আমরা বলছি যে নামে শিরোনাম না থাকবে সেটা অন্যান্য হিসাবে লিখবো। তাহলে অন্যান্য হিসাব কি লিখবো, ক্রেডিট। এইখানে 1,30,000 টাকা বসায় দেবো, টাকাও বসাবো, ঠিক আছে। ওকে, 1 তারিখেরটা কমপ্লিট। এরপর দেখো 6 তারিখ বলছে চেকে পণ্য ক্রয়। ভাইয়া চেকে পণ্য ক্রয়, ধরো এখানে 10,000 টাকা। এখন চেকে পণ্য ক্রয় করা হলে টাকা চলে যায় না আসে, বলো তো? ক্রয় করলে অবশ্যই টাকা চলে যায়, চলে গেলে কোন জাবেদা ভাইয়া, নগদ প্রদান জাবেদা। তার মানে 6 তারিখেরটা নগদ প্রদান জাবেদা হবে। এর জন্য আমরা এখানে আগে 6 তারিখ লিখবো। লেখার পরে এখন তুমি চিন্তা করো ভাইয়া, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব অবশ্যই ডেবিট, আর চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক মানেই নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় নগদ। তাহলে এখানে আমরা কি, এখানে লিখতে হবে ডেবিট হিসাব খাত। এইটা জাবেদায় ক্রয় হিসাবটা ডেবিট ছিল, তার জন্য আমরা এখানে কি লিখবো ভাইয়া, ক্রয় হিসাব। ওকে, ক্রয় হিসাব লিখলাম। এখন আমাদের টাকা কোথায় কোথায় লিখতে হবে, এই ক্রয় করলে আমার চেকে টাকা চলে যাবে মানে নগদে টাকা চলে যাবে। তাহলে আমরা সবার প্রথমে এটা কোথায় বসাবো, নগদে বসাবো। নগদে 10,000 টাকা আমার কি হলো, ক্রেডিট। আর এখানে কি করেছি, ক্রয় করেছি, ক্রয় নামে এই যে একটা বক্স আছে, তার জন্য আমরা এখানেও কত লিখবো, 10,000 টাকা। আর একটা জিনিস সহজ কথা মনে রাখবা, নগদ প্রাপ্তি জাবেদার প্রত্যেকটা লেনদেন তুমি যেই করে টাকা পাবা নগদের ঘরে বসবে, প্রদান জাবেদার যেই করে টাকা তুমি দিবা প্রদান করবো, ওইটা প্রত্যেকটা টাকাই নগদের ঘরে বসবে, ঠিক আছে। নগদের ঘরে প্রত্যেকটা লেনদেনের টাকা বসবে এই জাবেদায়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর একটা জাস্ট তুমি খুঁজে নিবা, আর একটা হিসাব নগদের সাথে যে হিসাবে থাকবে সেই ঘরে বসাবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো 8 তারিখে কি বলছে, 8 তারিখে বলছে 2% বার্তায় নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। এবার ভাইয়া তুমি পণ্য বিক্রয় করছো, পণ্য বিক্রয় করলে টাকা আসে না যায়, বিক্রি করলে অবশ্যই টাকা আসে, তাহলে এটা কোথায় যাবে, নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। এখন নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, ঠিক আছে, ভালো কথা। এখন এখানে তুমি আগে কি লিখবা, তারিখ লিখবা, এটা কত তারিখ, মে মাসের 8 তারিখ নগদ প্রাপ্তি জাবেদায় লেখালা। এখন তুমি এখানে ক্রেডিট হিসাব কি লিখবা, আমরা যাকে নিই নগদে বার্তায় নগদে পণ্য বিক্রি করলে নগদানের হিসাব ডেবিট হবে ভাইয়া, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি এখানে ক্রেডিট হিসাব কি লিখবো ভাইয়া, বিক্রয় হিসাব। কি লিখবো, বিক্রয় হিসাব। আর এই টাকাটা অবশ্যই আমার নগদে যাবে, বলছি নগদে যাবে। তাহলে এটা 2% বার্তা আছে, আমরা জানি সবসময় বার্তা আমাদের লিখিত মূল্য থেকে বাদ দিতে হয়। তাহলে 25,000-এর 2% কত ভাইয়া, 250 টাকা। এই 250 না গুণ 2 অর্থাৎ 500 টাকা। এই 25,000-এর 2% কত, 10% হয় 2500, আর 1% হয় 250, তাহলে 2% হচ্ছে 500 টাকা। তাহলে 24,500 টাকা, ঠিক আছে। তাহলে 24,500 টাকা বার্তা বাদ দিলে কত ভাইয়া, 24,500 টাকা হবে, ঠিক আছে। এখন এইখানে তুমি কি লিখবা, নগদের ঘরে এই 24,500 টাকা আগে বসাবা, 24,500, ঠিক আছে। এটা কারবারি বার্তা, এটা সরাসরি লিখিত মূল্য থেকে বাদ যায়। আর এইখানে বিক্রয় হিসাব কি ছিল, ক্রেডিট। এই বিক্রয় নামে একটা ঘর আছে, এইখানে আমরা কত লিখবো, 24,500। ওকে, এরপরে কি বলা আছে দেখো, বেতন প্রদান।
বেতন প্রদান করছে, তাহলে প্রদান করলে কোন জাবেদা যাবে? প্রধান জাবেদা যাবে। তাহলে এই 10 তারিখ তুমি আগে এইখানে লেখো, প্রধান জাবেদা 10 তারিখ। ওকে, এরপরে বেতন প্রদান করলে এটা জাবেদা কি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এইখানে আমার ডেবিট হিসাব খাতে লিখতে হবে। ডেবিট হিসাব কি ছিল? বেতন হিসাব। এখন এইখানে আমি টাকাটা কিভাবে প্রদান করছি? নগদে। তাহলে নগদের ঘরে যাবে আর বেতনের ঘরে যাবে। দেখো এখানে নগদের ঘর আছে, অবশ্যই নগদের ঘরে আছে, নগদের ঘরে আছে। তাহলে নগদের ঘরে 8,000 টাকা আমি বেতন প্রদান করছি, 8,000 লিখলাম। এরপর হচ্ছে আমি কি প্রদান করছি? বেতন। বেতনের ঘর আছে নাই, তাহলে বেতনের ঘর না থাকলে আমরা কোথায় লিখবো? অন্যান্য হিসাবে লিখবো। ওকে, বুঝতে পারছো? দেখো প্রত্যেকটা লেনদেন কিন্তু নগদের ঘরে যাচ্ছে। আসলে হচ্ছে প্রাপ্তিতে লিখছি, আর যদি টাকা চলে যায় প্রদানে লিখছি। এরপরে দেখো এইখানে কি বলছে? 12 তারিখ আশরাফুলের নিকট পাওনা 40,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 39,200 টাকা পাওয়া গেল। পাওয়া গেল মানে কি? তুমি পাইছো, তাহলে এটা কোন জাবেদা যাবে? কোন জাবেদায়? নগদ প্রাপ্তি যাবে। তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় গেলে আমরা আগে এটা ডেট লিখি। কত তারিখ ভাইয়া? এটা হলো 12 তারিখ। তাহলে মের 12 তারিখ। ওকে, এরপর এখানে আমি কোন হিসাব ডেবিট করব, কোন হিসাব ক্রেডিট করবো, এটা আগে একটু চিন্তা করি। আশরাফুল একটা দেনাদার, দেনাদার কাছ থেকে নগদ টাকা যদি পাই, নগদান হিসাব ডেবিট করব, আর এই দেনাদার হিসাব কি করব? ক্রেডিট। তাহলে আমি এখানে আগে হিসাবটা লিখি। এখানে কি লিখবো? দেনাদার হিসাব। ওকে, ক্রেডিট হিসাব খাত যেহেতু লিখতে হবে, দেনাদার হিসাব লিখবো। এখন টাকা যে বিষয়টা, এখানে জাবেদার অ্যাকচুয়ালি কি হয় এটা যদি একটু জাবেদারা চিন্তা করো। আশরাফুলের নিকট থেকে তুমি টাকা পাও, কত পাইছো নগদে? 39,200। তাহলে তুমি নগদ 39,200, এটা তোমার জন্য কি হয়েছে? ডেবিট, 39,200। এরপর তুমি পাইতা 40,000, কিন্তু তোমার দিয়েছিল 39,200, তুমি 800 টাকা তারে ভাটটা দিয়েছো, তাহলে এটা প্রদত্ত ভাটটা। ঠিক আছে, প্রদত্ত বারটা তোমার এই যে 800 টাকা, এটাও তুমি কি করছো? ডেবিট। এখন লাস্ট সর্বশেষ যে দেনাদার ছিল, দেনাদার কত ছিল ভাইয়া? দেনাদার ছিল 40,000 টাকা। এই যে তুমি 39,200 নিয়েছো, আবার 800 ছাড় দিয়েছো, এখন দেনাদার তো 40,000ই কমছে, তাহলে এই দেনাদার হিসাব কত? 40,000ই তোমার জন্য কি হয়েছে? ক্রেডিট। ওকে, এইটা হলো অ্যাকচুয়ালি ঝামেলা। তাহলে তুমি এখানে ক্রেডিট হিসাব দেনাদার লেখছো, কিন্তু লেখো না কোনটা? প্রদত্ত বারটা আর নগদ। তাহলে নগদের ঘরে কত বসাবা? 39,200। তাহলে এখানে নগদের ঘর আছে না ভাইয়া? এই যে নগদের ঘর আছে, তাহলে এখানে কত বসাবা? 39,200। আর তুমি এখানে বারটা প্রদান করছো 800, তাহলে এখানে প্রদত্ত বারটা কত লিখবা? 800। আর এইখানে কোন হিসাবটা যেন কেটে হয়েছিল? দেনাদার হিসাব। দেনাদার হিসাব আছে, দেখো তো দেনাদার আছে, এই যে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবই হচ্ছে দেনাদার হিসাব। তাহলে এখানে কত লিখবা? 40,000। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে মেয়ের 15 তারিখ বলছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ভাইয়া ব্যাংকে জমা দিচ্ছে মানে কি? আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান নগদ 10,000 টাকা ছিল, সেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসাবে জমা দিছে। তাহলে এইখানে দেখো ব্যবসা প্রতিষ্ঠান নগদানের হিসাব কি হইতেছে? ক্রেডিট, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ডেবিট। মানে ব্যবসা প্রতিষ্ঠান নগদ এবং ব্যাংক প্রভাবিত হচ্ছে, এটা একটা কন্টাইনটি, এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসে না। ওকে, এরপরে হচ্ছে মে 20 সুদ পাওয়া গেল 2,000 টাকা। ভাইয়া সুদ এখানে বলছে পাইছো, তাহলে পাইলে কোন জাবেদা লিখবা? নগদ প্রাপ্তি জাবেদা লিখবা, কিন্তু এটা জাবেদা লিখবা। ঠিক আছে, এইখানে সুদ যদি আমি পাই, অবশ্যই ব্যাংকে পাইছি, ব্যাংকে টাকা জমা রাখছি, সেটা সুদ পাইছি। তাহলে এখানে আমার কি হবে? ব্যাংক হিসাব। কি হবে? ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ আয় হিসাব কি হয়? ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক সুদ আয় হিসাব কি হয়? ক্রেডিট। এটা যাবে তাহলে এইটা। এখন আমরা যেহেতু ব্যাংকে পাইছি মানে এটা আমার নগদে পাইছি, এটাই ধরে নিতে হবে। তাহলে এটার আগে ডেট লিখি। এখানে ডেটটা কত? মে মাসের 20 তারিখ। তাহলে এই ডেটটা আগে লিখি, মের 20। এখন আমি যদি মের 20-এর সুদ পাই, আমার এখানে সুদ আয় হিসাব ক্রেডিট হয়, তাহলে আমি এখানে ক্রেডিট হিসাব কার্ডটা আগে লিখি, সুদ আয় হিসাব। ওকে, এখন আমার এখানে টাকা কোথায় বসাবো? হ্যাঁ, এইখানে যেহেতু টাকাটা ব্যাংকে পাইছি মানে নগদে পাইছি, আগে নগদের ঘরে আমি এই 2,000 টাকা বসাবো। ঠিক আছে, 2,000 টাকা বসাবো। আর এটা সুদ আয় নামে কোনো শিরোনাম নেই, তার জন্য এই আয়টা আমরা অন্যান্য আয়ের মধ্যে 2,000 টাকা বসাবো। ওকে, এরপরে দেখো 25 তারিখ কি বলছে? আসবাবপত্র ক্রয়। ভাইয়া ক্রয় করলে টাকা চলে যায় না আসে? অবশ্যই টাকা চলে যায়। তাহলে টাকা চলে গেলে আমরা কি প্রদানে লিখবো? তাহলে এটা জাবেদা কি? আসবাবপত্র ক্রয় করলে আমরা জানি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদানের হিসাব ক্রেডিট। তাহলে এখানে ডেবিট হিসাব খাত লিখতে হবে। আগে তারিখটা লেখো, তারিখ লেখো মে 25।
25 এখানে তাহলে আমরা কি লিখবো আগে? ডেবিট হিসাব খাত মানে কি? আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। ওকে, আসবাবপত্র হিসাব লিখলাম। এখন আমরা আসবাবপত্র হিসাব লিখলাম, ডেবিট হিসাব খাত, নগদের টাকা চলে যাবে, তার জন্য নগদের ঘরে 20,000 টাকা বসাও আগে। এই যে নগদের ঘরে 20,000 টাকা বসাইলাম, আর আসবাবপত্র নামে কোনো ছক নেই, তার জন্য অন্যান্য ঘরে কত? 20,000। ওকে, আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র নামে কোনো ঘর আছে? নাই, আসবাবপত্র হিসাব ডেবিট নাই দেখে অন্যান্য হিসাবের ঘরে 20,000 টাকা বসেছে। এরপরে কি বলছে দেখো ভাইয়া, 28 আলমের 20,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা প্রদান। ভাইয়া প্রদান করছো, তাহলে কোথায় যাবে? প্রদান যাবে, তাই যাবে। তাহলে সুন্দর মতো আবার এইখানে 28 তারিখ দাও। 28 তারিখ দেওয়ার পরে এখানে কি বলছে ভাইয়া, আলম হচ্ছে একজন পাওনাদার, তাকে যদি আমি টাকা দেই নগদান হিসাব, এখানে যাবে দ্বারা কি হবে? প্রথমে তোমার হচ্ছে যদি আলম একটা পাওনাদার, তাই না? আলমকে যদি আমি টাকা দেই, এই আলম পাওনাদার হিসাব কি হবে? পাওনাদার হিসাব কি হবে ভাইয়া? ডেবিট হবে, কারণ আলম একটা দায় ছিল, এই দায়টা আমি পরিশোধ করলে দায়টা হ্রাস পায়, দায় হ্রাস পাইলে কি হয়? ডেবিট। এখন এই আলম 20,000 টাকা আমার হ্রাস পাবে, তাই না? এখন আমি নগদ টাকা দিছি 19,800, তাহলে দেই নেই কত? 200। এই 200 টাকা সে আমাকে ছাড় দিছে, আমি এই বারটা পাইছি, তাই না? তার জন্য আমার প্রাপ্ত বারটা কি ভাইয়া? এটা আমি ছাড় পাইছি মানে কি? এটা আমার আয় হয়েছে। প্রাপ্ত বারটা কি হবে? তাইলে ক্রেডিট হবে। ওকে, আর এই টাকাটা আমি কিভাবে দিছি ভাইয়া? নগদে, তার জন্য নগদ টাকা আমার সম্পদ হ্রাস পাইছে, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। কত টাকা আমি দিছি? টোটাল 19,800। তাহলে এই 19,800 আমার কি হবে? ক্রেডিট। তাহলে আমার এখানে প্রথমে কোন হিসাবটা লিখতে হবে? ডেবিট হিসাব খাত। দেখো এখানে ডেবিট হিসাব খাত কোনটা? একটাই ছিল, পাওনাদার হিসাব। তাহলে এখানে পাওনাদার হিসাব লিখতে পারি, বা এখানে আমি যেহেতু পদেয় হিসাব লিখেছি, এখানে পদেয় হিসাব লিখবো। ঠিক আছে, পাওনাদারের এক নাম হলো পদেয় হিসাব। ওকে, পদেয় হিসাব লিখবো। লেখার পরে আমি আগে পদের ঘরে 20,000 টাকা বসালাম, যেহেতু পদের নামে একটা ঘর আছে, পদের হিসাব ডেবিট, পদের ঘরে 20,000 টাকা বসাইলাম। এরপর আমি টাকাটা প্রাপ্ত বারটা পেয়েছি 200, তাহলে প্রাপ্ত বারটার ঘর আছে এইখানে, এই যে প্রাপ্ত বারটা 200, তাহলে আমি এখানে 200 টাকা বসাইলাম, প্রাপ্ত বারটার ঘরে 200 টাকা বসালাম। ওকে, এরপর আবার নগদান হিসাব ক্রেডিট কত? 19,800, তাহলে আমি নগদের ঘরে 19,800 বসাইলাম। ওকে, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তার মানে দেখো আমাদের সকল এন্ট্রি লেখা শেষ। এবার সকল এন্ট্রি লেখা শেষ হলে আমরা জাস্ট যোগ করে দেব, যোগ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের কোনো মিসিং আছে কিনা? কোনো মিসিং চাই না, আমরা সবগুলোই লিখেছি। এইভাবে তোমরা হচ্ছে যেটা নগদে আসবে, নগদ প্রাপ্তি চাবিতা লিখবা, নগদ প্রদান চাবিতা লিখবা। এখন আমরা যোগ করে দেখো, আগে নগদ প্রাপ্তি চাবিতা যোগ করি। এইখানে নগদ প্রাপ্তি চাবিতা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? আমি একটু যোগ করি। এখানে হচ্ছে আমাদের 1,30,000 টাকা আছে প্রথমেই, তাহলে আমার এখানে 1,30,000 টাকা নিতে হবে। 1,30,000 যোগ, তারপর আছে 24,500, 24,500 যোগ, তারপর হচ্ছে 39,200, তাহলে 39,200 যোগ, তারপরে আছে 2,000 টাকা, 2,000 টাকা যোগ, তাহলে 1,95,700 হয়। এখানে কত হয় ভাইয়া? 1,95,700। ওকে, আচ্ছা, ওকে, 1,95,700। এরপরে এইখানে 800ই হয়। এরপরে এইখানে 24,500ই আছে, 24,500। এরপরে এইখানে আমার 40,000 আছে। এরপরে এইখানে আমার 1,32,000 আছে, 1,32,000। ওকে, এরপরে আমরা এইগুলো প্রত্যেকটা নিচে এইভাবে জিরো টেনে দেব। এইখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, এইখানে যে ডেবিট দুইটা আছে, এই দুইটা যোগ করলে যত হয়, এই তিনটা যোগ করলে তত হয় কিনা? তত হইলে তোমার এই অঙ্কটা কি হয়েছে? সঠিক। তাহলে এই দুটো যোগ করলে আমার 1,96,000 কত হয় ভাইয়া? 500। আর আমি যদি এইগুলা যোগ করি কত হয়? 1,72,80,90, 1,90,000, এইখানে 45 আর হচ্ছে 40, কত হয়? এগুলো যোগ করে দেখি, আমি একটু দেখি মিলে কিনা। তাহলে এখানে আমার হচ্ছে 1,95,700, এর সাথে যোগ দিই যদি 800, তাহলে আমার হচ্ছে 1,96,500। এই দুটো যোগ করলে 1,96,500। এবার আমি ক্রেডিট পাশগুলো যোগ করে দিই। ক্রেডিট পাশে প্রথমে 24,500 যোগ, তারপর আছে 40,000,
40,000 যোগ তারপর আছে 1,32,000, 1,32,000, এইটাও 1,96,500। তার মানে ডেবিট ক্রেডিট মিলছে মানে আমাদের অঙ্ক হয়েছে। এরপর আমরা প্রধান চাবিদার হিসাবগুলো একটু যোগ করি। এখানে 10,000 টাকাই আছে, 10,000 টাকা নামাবো। ঠিক আছে, 10,000 টাকা নামাই জেড টানবো, 20,000 আছে 20,000ই নামাবো, 20,000 নামিয়ে জেড টানবো। এরপর এখানে 20 আর 8 28,000 টাকা, 28,000 টাকা জেড টানবো। এরপর হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা জেড টানবো। এরপরে এইগুলো যোগ করলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। প্রথমেই আমাদের আছে কত ভাইয়া, 10 8 18, 18 আর 20 কত হয় 38, 38 আর হচ্ছে 19,800। 38,000 যোগ 19,800 টোটাল হয় 57,800। তাহলে কত হয় 57,800, 57,800। এখন এটারও ডেবিট ক্রেডিট তোমরা যোগ করবা, যোগ করে যদি ক্রেডিট পাস সমান ডেবিট পাস হয় তাহলে তোমাদের অঙ্ক কি হয়েছে, রাইট হয়েছে, সঠিক হয়েছে। আশা করি এই অঙ্কের মাধ্যমে বা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা বুঝতে পেরেছো। নেক্সট টাইম এই ধরনের অঙ্ক আসলে তোমরা অবশ্যই পারবে, সেই আশা আমি রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।